পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলার পুজোর আনন্দ একরকম, এখন একটা অন্যরকম। কিন্তু বটে, ছোটবেলার মেমোরিজ গুলো সবসময় গোল্ডেন আর কি হয়। কতগুলো জামা কাপড় হয়েছে সেটা দেখাতে বন্ধুদের বাড়ি নিয়ে আসতাম, এমনকি পুতুলের জন্য 4টে জামা লাগতো আর কি। হ্যাঁ, আর জুতোটা, নতুন জুতোটা মাথার পাশে বালিশের পাশে রেখে ঘুমোতাম, সেগুলো মানে অন্যরকম আনন্দ। বাজি ফাটাতাম। পুজোর আনন্দ না, এই যে মহালয়া, পুজোর আনন্দ মানে 7 দিন আগে থেকে যে মহালয়াটা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর যা দেবী সার্বভূতেষু, সেই মহালয়ার আনন্দ। সেই আগের দিন রাত থেকে আমরা জেগে বসে থাকতাম, পরের দিন মহালয়া শুনেই ছুটে যেতাম শিউলি ফুল কুড়োতে। সেগুলো যেন এখনো শিউলি ফুলের গন্ধ পাই আর কি। তারপরে যখন একটু বড় হলাম, বন্ধুরা মিলে ঠাকুর দেখতে যেতাম। বাবা সঙ্গে থাকতেন অবশ্য, একটা সার্ভিলেন্স ছিলই। আর বিসর্জনের দিন মনে আছে, বাবা সঙ্গে নিয়ে 5 নম্বর দোতলা বাসে উঠতাম, গড়িয়া থেকে হাওড়া যেতাম, আবার হাওড়া থেকে সেম বাসে করেই ফিরে আসতাম। ওটাতেই যতটুকু ঠাকুর দেখা হতো তাতেই খুশি আমরা। এটা হলো। তারপরে যখন কলেজে ঢুকলাম, কলেজে অন্যরকম আনন্দ। কলেজ স্কোয়ারের ঠাকুর, বাগবাজার, মোহাম্মদ আলী পার্ক, হ্যাঁ, এই সমস্ত ঠাকুরগুলো একদম লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতাম। সঙ্গে ফুচকা, রোল যা পেতাম তাই খেতাম আর কি। ডক্টর হওয়ার পরে জীবনটা কিরকম বদলালো? হ্যাঁ, ডক্টর হওয়ার পরে মনে আছে একবার অষ্টমীর দিন আমার ডিউটি ছিল, তখন আমি আরজি কর থেকে পাশ করেছি। তো অষ্টমীর দিন আমার ডিউটি, আমি খুব তাড়াহুড়ো করছি, বাড়িতে গিয়ে আমাকে অঞ্জলি দিতে হবে। সেই সময় একটা মেয়ের লেবার পেন উঠেছে। ডেলিভারি করার পরে যে যা হয় আর কি, একটু কিছু নোংরা টোংরা আমার ব্লাউজে এসে একটু নষ্ট করে দিয়েছিল। তখন খুব রাগ হয়েছিল আমার, যে কি একটা প্রফেশন এলাম, যে একটু পরিষ্কার জামা কাপড়ও পরতে পারবো না। তার আগে গজগজ করতে করতে বাড়ি ফিরেছি। হ্যাঁ, আরজি কর থেকে বাঘাযতীন। তারপরে বাড়িতে ফিরে এসে মাকে, বাবাকে বললাম। বাবা মা বললেন, এটাই তো তোমার মায়ের থেকে সবচেয়ে বড় আশীর্বাদ, যে তুমি একটা বাচ্চার আরেকটি মায়ের হাতে তুলে দিতে পেরেছো। এটাই তো মাকে সবচেয়ে বড় দেয়া, অঞ্জলি দেয়া। হ্যাঁ, বাবা মা এটা বলেছিলেন। তখন থেকে বুঝতে শিখেছি যে আমাদের এরকম প্রফেশনটা। হ্যাঁ, তা এরকমই আর কি চলছে। পরিবারে কে কে আছেন দিদি? আমার পরিবারে বাবা মা তো চলে গেছেন, আমরা 3 বোন, 2 দিদি। আমার হাজবেন্ড আছেন। হাজবেন্ড এখন এখানেই থাকে? হ্যাঁ, এখানে রিটায়ার্ড। আর আমার একটা আছে, বৃদ্ধাবাস আছে। পুজোর কটা দিন আবার সেখানে যেতে হয় মায়েদেরকে। আমার মায়ের নামেই করা বৃদ্ধাবাসটা। বাহ, এটা তো খুব ভালো। বিনাদিনী বৃদ্ধাবাস। কোথায় করেছেন? ওটা নাকতলা শ্রীগুরু আশ্রম আছে না, আচ্ছা। ঠিক তার উল্টো দিকের একটা বাড়িতে। এদের নিয়ে আবার সুন্দর কেটে যায় পুজোয়, ওদের দেখাতে নিয়ে যাই ঠাকুর। ভালো প্রয়াস। মহালয়ার পরের দিন আমরা একটা অনুষ্ঠান করব, একটু গান বাজনা হবে। বাঙালির পুজো তো বছরে একবারই আসে, তো আপনি যখন এই সময়টা, দুর্গাপুজোর সময়টা, আপনি তো ব্যস্ততার মধ্যে থাকেনি। ফোন তো প্রচুর আসে। অষ্টমীর দিন অঞ্জলি দেবো, ফোনটা কারোর হাতে দেয়া, সে হঠাৎ একটা ফোন তুলে বলবো, দিদি তোমার একটা ফোন এসে ব্যাস হয়ে গেল অঞ্জলি দেওয়া। তখন রাগে গড়গড় করতে করতে চলে গেলাম যেখান থেকে ফোন এসে, নার্সিংহোমে। বাচ্চার মুভমেন্ট কমে গেছে, ছুটতে ছুটতে চলে গেলাম। ডেলিভারি হলো, বাচ্চা চ্যাঁ করে কেঁদে উঠলো, মা দেখলাম খুব হাসলো, আমারও খুব আনন্দ। তখন আমি ভাবলাম আমার প্রফেশনটা আমার জন্য খুব মানে সার্থক। এটাই তো মাকে অঞ্জলি। খুব ভালো লাগলো পরিচয় হয় দিদি, খুব ভালো লাগলো কথা বলে। ভালো লাগলো, আমারও খুব ভালো আপনারা আছেন বলে কত মানুষের উপকার হয়, সবাই সুস্থভাবে, কত ছোট ছোট বেবিরা সুস্থভাবে আজ এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। হ্যাঁ, সত্যি। ভালো থাকবেন দিদি, পুজোর অনেক শুভেচ্ছা রইলো আপনাকে। আপনিও খুব ভালো থাকবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মূলত কাজটা কি? মূলত কাজ দিদি, আমাদের কাজ হচ্ছে পুজোর সময়, স্পেশালি আপনাকে বলছি, পুজোর সময় আমাদের কাজ হচ্ছে পুরো কলকাতা ঘোরা, নর্থ থেকে সাউথ, কিন্তু আমরা সব জায়গায় ঘুরি। পুরো বাইক নিয়ে ঘুরতে হয়? হ্যাঁ দিদি, সারা কন্ট্রোলিং করতে হয়? স্কুটি নিয়ে আমরা ঘুরি পুরো সমস্ত কলকাতাতে। আমাদের বিভিন্ন টিম বিভিন্নভাবে ঘোরে। আমাদের দিদি একটা স্কুটিতে 2 জন থাকে। হ্যাঁ, একজন ড্রাইভ করে, একজন পিছনে বসে থাকে। যে পিছনে বসে থাকে দিদি, তার রেসপন্সিবিলিটি কিন্তু অনেক বেশি। সিভিল ড্রেসে থাকো? হ্যাঁ দিদি, সিভিলেও থাকি। থাকো না? থাকি। যে পিছনে বসে থাকে দিদি, তার রেসপন্সিবিলিটি অনেকটা বেশি। কারণ হচ্ছে সে পিছনে বসে দেখতে থাকে রাস্তাতে যেন কোনো মেয়েদের, কোথাও কোনো মেয়েদের কোনো সমস্যা আছে কিনা, সেইগুলো আমরা দেখে পেট্রোলিং করি। প্লাস দিদি আমরা কি করি, ছোট থেকে বড় প্যান্ডেল, সমস্ত প্যান্ডেলগুলো ঘুরতে হয়। তোমাদের মেইনলি ডিউটি হচ্ছে মেয়েদের সুরক্ষিত রাখা। ইয়েস ম্যাম দিদি। সেটা পুজোর সময় একটু বেশি হয় বোধহয় কাজ। পুজোর সময়ও হয় দিদি, নর্মাল সময়ও আমরা তোমাদের পেট্রোলিং করতে হয়। দিনের পেট্রোলিং হয়, দুপুরে পেট্রোলিং হয়, রাতেও পেট্রোলিং হয়। পুজোর সময় বিকাল থেকে রাত অবধি পেট্রোলিং হয়, রোজই হয়। একাধ দিন হয়তো ফাঁকা পেলাম, তখন পুজোর আনন্দ করলাম। আর আমি দিদি কিন্তু নন বেঙ্গলি, এই জন্য আমার একটু বাংলাটা একটু অসুবিধা হচ্ছে। বাট তুই কলকাতার মানুষ? আমি খড়গপুরে থাকি। আচ্ছা,
কলকাতাতে চাকরি করছি। এইরকম একটা প্রফেশন চুজ করলে কেন? যে কোনো একটা সরকারি চাকরি করার খুব ইচ্ছা ছিল। এই চাকরিতে আসলাম, প্রথম চাকরির ফর্ম ফিল আপ করি, এটা কলকাতা পুলিশের জন্য জয়েন করেছি। আমি ছোট থেকে আলাদা রকমের ইনভলভমেন্টে বড় হয়েছি, এখানে দেখছি আলাদা রকমের ইনভলভমেন্ট এসছে। বাংলা তো শুরুতে এত ভালো বলতে পারতাম না, আমাদের বন্ধুরা শিখিয়েছে, তখন আমি আরও ওদের সাথে থেকে থেকে এখন অনেকটাই শিখে গেছি। এখন পুরোই পারো? এখন ভালোই পারছি দিদি। পরিবারে কে কে আছেন? আমার মা, বাবা, দাদা, বৌদি, ভাইপো। 6 বছর ধরে ডিউটি করছো নেহা। হ্যাঁ। এতগুলো পুজো পার করে দিয়েছো, কোনো ঘটনা, কোনো ইনসিডেন্টের কথা মনে পড়ে? পুজোতে যেমন আমরা নর্মাল পেট্রোলিং করতাম, সেরকমই একদিন পেট্রোলিং করছিলাম। ডিনার করার সময় হয়ে গেল, একটা প্যান্ডেলের পিছনে ফাঁকা দেখে গাড়িটা রাখলাম, বসে একটু দূরেই দেখলাম একটা বাচ্চা মেয়ে খুব জোরে জোরে কান্না করছে। ওনার পাশে একটা লোক ওনাকে বুঝিয়ে, ওই বাচ্চাটাকে বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বাচ্চা মেয়েটা যাচ্ছে না ওনার সাথে। এটা দেখে আমার একটু অড লেগেছে, বাট আমি ভাবলাম ওই বাচ্চা মেয়েটার হয়তো বাবা হবে। সেই জন্য অনেক সময় হয় না দিদি, বাচ্চারা অনেক রকমের জেদ করে, কান্নাকাটি করে, যেতে চায় না, সেই জন্য আমি ওনার ব্যাপারে আর ইন্টারফেয়ার করতে যাইনি। কিন্তু ওই বাচ্চা মেয়ে এত জোরে জোরে কান্না করছে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম লোকটাকে যে দাদা কোনো কিছু অসুবিধা হয়েছে? না দিদি বলে বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছিল। তখন আমরা বাচ্চাটাকে ডাকি, বলছে ইনি আমাকে অনেকক্ষণ থেকে বলছে যে আমি তোমার মা বাবার কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু নিয়ে যাচ্ছে না। তখন আমরা বাচ্চা মেয়েটাকে থানাতে নিয়ে যাই, থানাতে ঘটনাগুলো ইনফর্ম করি, স্যাররা ওখান থেকে বিভিন্ন প্যান্ডেলে ইনফর্ম করলো, রিপোর্ট পাঠালো। বাচ্চাটার মা বাবার অনেকক্ষণ পর খোঁজ পাওয়া গেছে, তখন মা বাবার হাতে বাচ্চাটাকে তুলে দিলাম। ওনারা তো খুব খুশি হয়ে আমাদেরকে আশীর্বাদও দিলেন। তারপরে আমরা নিজের কাজে ব্যাক করলাম দিদি। আরও ইফটিজিংয়েরও অনেক কেস আছে দিদি, প্রচুর হয় সেগুলো। সেটাও হয়। এভাবেই প্রশাসন পাশে থাকলে তো সমাজ ঠিকঠাক থাকবে, সুস্থভাবে সব মেয়েরা ঘুরতে পারবে, বেড়াতে পারবে, এনজয় করতে পারবে। যখন থেকে আমাদের টিমটা গঠন হয়েছে 2018-19 সালে দেখবেন আপনি, ইফটিজিং এর আমাদের কেস কিন্তু অনেক বেশি ছিল, হ্যাঁ, এখন এখন অনেক ইফটিজিং এর কমেছে। কেস অনেকটা কমে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তখন আমি কলেজে পড়ি, একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে আমাদের আলাপ হয় অ্যাক্সিডেন্টালি, এবং আমি বাড়ি থেকে না বলে দেখা করতে যাই। কোথায় দেখা করতে গেলে? আমরা গেছিলাম হচ্ছে এখন আর সেটা নেই, নবীনা সিনেমার তলায় একটা কফি শপ ছিল। আমি বহুবার গেছি কিন্তু একা, ডিরেক্টরের সঙ্গে মিট করতে। তো দেখা করতে যাই, তো এবার ভালো লেগেছিল, বাট বাড়িতে ডেফিনেটলি বলিনি, কি বলবো, কিভাবে বলবো, মিথ্যে কথা বলে গেছি। বাট ও এত ডেয়ারিং ওয়ার্ডটা ঠিক নয়, মানে ও প্রচন্ড কমিটেড। কোনো কিছুতে যদি বলে যে হ্যাঁ আমি কমিট করব, তো ও সেটা কমিট করবে, সেটা কাজ হোক, পার্সোনাল লাইফ হোক, এরকম। তো ও ডাইরেক্টলি আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেয়। ইয়েস। তা চলেও যায় এবং না বলে আমার বাড়িতে চলেও যায়। ফোন করে বললাম যে আমি আপনার মেয়ের বন্ধু, আপনাদের সাথে একটু দেখা করতে চাই। তারপরে একদিন গেলাম, সেদিনকে ও ছিল না, পুজো দিতে গেছিল। তো আমি সেই সময় গেছিলাম, বলিও নি যে যাচ্ছি, গিয়ে এমনি নর্মাল কথাবার্তা হলো, কি করো তুমি, হ্যানা ত্যানা জিজ্ঞেস করা হলো, এই হলো ব্যাপার। তারপর ও ঢুকে আমাকে দেখে অবাক হয়ে যায়। তখন বলছি কি, মানে ঢুকে কি মনে হচ্ছে? মানে আমি বুঝতে পারিনি যে জিনিসটা তো তাড়াতাড়ি সিরিয়াসলি ও চলে আসতে পারবে, মানে ভেবেছিলাম হয়তো হ্যাঁ বলছে টাইম নেবে, কিন্তু হঠাৎ করে বাড়িতে চলে আসলো, এসে বলে দিল, আর আমার বাড়ির লোক হ্যাঁ বলে দিল, মানে বোঝার আগেই সব কিছু হয়ে গেল। হ্যাঁ বলে দিল? হ্যাঁ ভালো লেগেছে ওকে? হ্যাঁ খুব ভালো লেগেছে। নিশ্চয়ই বাড়িটা কত দিনে? এইটা প্রায় 75। 75? এটা আমাদের পৈতৃক বাড়ি, মানে বেসিক্যালি আমাদের অরিজিনাল বাড়ি হচ্ছে ভবানীপুর মল্লিক বাড়ি। মানে ভবানীপুর মল্লিক বাড়ি মানে দ্য ওয়ান অ্যান্ড অনলি বাংলা সিনেমা সুপারস্টার, মেগাস্টার এবং অত্যন্ত ভদ্রলোক বলে যাকে আমরা জানি রঞ্জিত মল্লিকের বাড়ি। একদম। সম্পর্কে কি হয়? উনি আমার জেঠু হয়। জেঠু? বাবা, মানে কোয়েল দিদি। কোয়েল দিদি। বিয়ের পরে কিরকম হলো সব পরিবর্তন? আগোছালো ছেলে, যদিও ভীষণ আগোছালো। মানে অন্য জায়গায় কি হয়, মেয়ের মা বাবা ছেলে বা শ্বশুর বাড়িতে মেয়েকে দেয়, এখানে ছেলের মা বাবা ছেলেকে আমার হাতে দিয়েছে যে তুমি মানুষ করো। প্রত্যেকেরই তাই হয়, সবাই বলতে পারে না। কেউ বলে কেউ বলে, কেউ বলে কেউ বলে না। দুর্গাপুজোয় কি রুটিন?
আচ্ছা শুনি, বাড়ি বা সকাল পুরোটাই বিকেল বাড়ি আমাদের বাড়ি এত ঘিরে বড় যে একটা আয়োজন, কত মানুষ সমাগম হয়, মানে গুণে বোঝানো যাবে না, হ্যাঁ। গুণে বোঝানো যাবে না। আমাদের বাড়ির এই সময়টা সবাই সবকিছু ছেড়ে একটা অদ্ভুত ইমোশন, আমি সব ভাই বোন দেওর সবাইকে নিয়ে, দেওর মুখে কিন্তু আমরা ভাই বোন বসে আড্ডা মজা রাত করা এবং তারপরে আমাদের খাওয়া। ওই দিনটা খুব কষ্ট হয় যখন ফিরে আসি বাড়িতে, খুব কষ্টে সব মা চলে যায়। মানে আমাদের বাড়ির মা খুব জাগ্রত, খুব জাগ্রত আমাদের মা। এই যে তোমাদের যে এই যে মানে তোমরা যে দালানে বসো বা এখানে সব গান বাজনা টাজনা হয়, গান বাজনা হয়, গল্প হয়, সারা বছরের অনেক থিয়েটার হয়। থিয়েটার হয়। থিয়েটার। আগের বার যেমন ও আমাদের বাড়িতে থিয়েটার হয় নবমী রাতে। খুব ভালো নবমীর রাতে আমাদের ঠাকুর দালানে বাচ্চাদের নিয়ে সমস্ত থিয়েটার হয়। সেই থিয়েটার বাবাদের আমল থেকেই চলছে। এই যে তুমি একটা বলছিলে যে নবমী রাত্রে তোমাদের হ্যাঁ। গান হয়, থিয়েটার হয়, আসলে তো নবমী নিশিকে শেষ করতে দিতে চাই না আমরা, আর মাকে জাগিয়ে রাখতে হয়, তাই তো নবমী রাত্রে এত কিছু হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ওরা সবাই গাড়িতে ঠিকঠাক ভাবে উঠেছে তো? আরে হ্যাঁ রে বাবা, উঠেছে। আর ছোটকা তো আছে ওখানে, তুমি এত অকারণ চিন্তা কেন করো বলো তো? আরে বাবা, ওখানে তো আর কেউ বাচ্চা নয় যে হারিয়ে যাবে। সত্যি ডাক্তারবাবু, আজ এত জাঁকজমক, এত লোকজন দেখে প্রথম প্রথম আমার ভয়ই করছিল। কিন্তু গৌরী, আজকে যে ইনসিডেন্টটা ঘটলো তারপর কিন্তু তোমাকে আরো বেশি সাবধানে থাকতে হবে। আমি আশা করছি ওরা তোমাকে আরো গার্ড দেবে, কিন্তু সেটা যদি নাও হয় আমি তোমাকে বাউন্সারের ব্যবস্থা করে দেবো। না না ডাক্তারবাবু, একদম না, ওসবের কোনো দরকার নেই। আমি বাইরে বাইরে লোকের সেবা করতে যাব, আর ওরা কি বাউন্স টাউন্স, ওরা আমার পেছনে ঘুরবে নাকি? এই তুই হাসিস কেন রে? চুপ। গৌরী দেখো, তুমি ব্যাপারটা সিরিয়াসনেসটা বুঝতে পারছো না। দেখো, যে লোকটা তোমাকে মারতে এসেছিল তার সাথে তোমার কোনো শত্রুতা ছিল না, তার মানে এটাও অন্য কারোর কথাই করতে এসেছিল। আর সে কিন্তু ধরা পড়েনি গৌরী, সে আজ না হয় কাল আবার অ্যাটেম্প নিতে পারে। আর আজকে না হয় তুমি ভগবানের দয়ায় বেঁচে গেছো, কিন্তু কাল তো সেটা নাও হতে পারে। বৌমনি এসেছো? আমি তো ভয়ে মরি। কি কাণ্ড বলো দেখি, তোমার কোথাও লাগেনি তো? তুই জানলি কি করে? ও মা, জানবো না, টিভিতে দেখিয়েছে। আমরা তো টিভিতেই দেখলাম ঘটনাটা। খুব জোর বেঁচে গেছো, মা ঘোমটাগালি রক্ষে করেছেন। তাই হবে গো, আর একটু এদিক ওদিক হলে আমার গায়েই বিঁধত। তবে চিন্তা করো না, আমি ঠিক আছি। দুষ্ট লোকটা হাতে নাতে শাস্তি পেয়েছে। মাকে মারতে গিয়ে নিজেই গুলি লেগে মারা গেছে। মাই ওকে ঠিক শাস্তি দিয়েছে। আমি তো ছোট মাকে সঙ্গে নিয়ে গেছিলাম। তারা, যা তুই ঘরে যা, বাইরের পোশাক চেঞ্জ করে নে যা। করব, তার আগে ছোট মাকে মন্দিরে রেখে আসি। বাড়ির আর সবাই কোথায় গো? ছোটকা, ছোট কাকিমণি, কাউকে তো দেখছি না। ওরা পেছনের গাড়িতে আসছে। জানো তো, মৈনাক দাদাকেও ঘটনাটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু বিশেষ কিছু ভেঙে বললো না। ও, মৈনাক ফিরে এসেছে? ও মা, সে তো অনেকক্ষণ, এসেই তো হনহন করে শৈলমার ঘরে চলে গেল। মালতী দিদি, তুমি এবার এসো। আচ্ছা। কি ব্যাপার বলো তো গৌরী, মৈনাক হঠাৎ করে আবার পিসিমণির ঘরে কেন গেল? আমিও তাই ভাবছি। অনুষ্ঠান শেষ হতে না হতে কি এমন দরকার পড়লো শৈলমার সঙ্গে? মৈনাক না এলে তো জানাও যাবে না। আচ্ছা যাই হোক, শোনো, আমি আমার ঘরে যাচ্ছি, তুমি মালতীকে বলো এক কাপ চা পাঠিয়ে দিতে, কেমন? মৈনাক কোথায় গেল? ওকে তো অনেকক্ষণ দেখছি না। কাকাই তার মায়ের কাছে গেছে। মায়ের সঙ্গে আছে, কিন্তু মৈনাক তো এখন শৈলমার সঙ্গে। তাহলে কি শৈলমা? না না, মাথা কাজ করছে না এখন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমি জানি আপনার কাছে ইমেজটা একটা বড় ফ্যাক্টর, বিশাল বড় ফ্যাক্টর, আর সেইটাকে বাঁচানোর জন্য আপনি কি না কি করেছেন। একটু মনে করুন,
সেই কিশোরী বেলার কথা। তখন আপনি শৈলমা ছিলেন না, কিন্তু প্রেমে পড়েছিলেন একটা ছেলের। আর এমন গভীর প্রেম যে আপনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লেন। ছি ছি ছি, কি পাপাচার! স্বপ্নেও ভাবতে পারি না। কি করে শৈল, কি করে করলে তুমি এই কাজ? লোক নিন্দার ভয় ছুটলেন দেওঘরে। এই পাপের কথা লোক জানাজানি হবার আগে আমাদের অনেক দূরে চলে যেতে হবে। আর ওখানেই জন্ম দিলেন একটা বাচ্চার, ছেলে সন্তানের। শৈল, তুমি মৃত সন্তানের জন্ম দিয়েছ। মৃত বাচ্চা, মৃত বৎসা আমি। কিন্তু আমি তো মনে প্রাণে চেয়েছিলাম সন্তানের জন্ম দিতে। সেই জন্যই পুরো ব্যাপারটা শুধু গোপনই রাখতে পেরেছিল ওরা। আমাকে দিয়ে গর্ভপাত করাতে পারেনি। মৈনাক বলছে ওর মা নেই, কিন্তু শৈলমা সম্পর্কে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে ও। ব্যাপারটা কেমন আশ্চর্যজনক। আবার একদিকে তারার কথা, তারা বলছে মৈনাক ওর মায়ের সঙ্গে, তখন দেখা যাচ্ছে মৈনাক শৈলমার সঙ্গে। তারার কথা যদি সত্যি হয় তাহলে এ কি মাও কি ঘন্টা বাজিয়ে সায় দিচ্ছে? তাহলে তাহলে মৈনাক, না 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 না, এটা কি করে সম্ভব? এসব আমি কি ভাবছি? গৌরী, তোমার শরীর ঠিক আছে তো? ভাগ্যিস বুলেটটা তোমার কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেছে, নাহলে মারাত্মক ঘটনা ঘটে যেত। গৌরী, গৌরী, এর পেছনে অন্য কারোর মাথা আছে, আমি শিওর। কিন্তু সেটা কে, ওটাই জানা গেল না। এই তো মৈনাক, তোমার ব্যাপারটা কি বলো তো? শপথ গ্রহণের পর কোথায় ভ্যানিশ হয়ে গেলে? আর বলবেন না, একজন পরিচিতর সাথে হঠাৎ করে দেখা, সে তো কিছু কথাই শুনতে চাইলো না, আমাকে টেনে নিয়ে গেল তার আস্থানায়। আর আপনাদের যে কিছু বলে আসবো সেইটুকুনি সময়ও পাইনি। সরি, হ্যাঁ, ভেরি সরি ফর দ্যাট। আরে না না, ঠিক আছে। তুমি তো আমাদের ফেরার আগেই ফিরে এসেছো। এসে থেকে তুমি কোথায় ছিলে মৈনাক? এতক্ষণ দেখতে পেলাম না। কেন, ছাদে। ছাদে? এই সময়? এই সময় ছাদে কি করছিলে? আকাশের তারা গুনছিলাম। কি ব্যাপার বলো তো, তুমি এরকম হঠাৎ করে উকিলের মতো যেটা করছো কেন? না, এমনি মনে হলো তাই। তারা কোথায় গো? ঘরে আছে বুঝি? যাইয়া। জলজান্ত সব মিথ্যে কথা বলে গেল। তাই তো মনে হচ্ছে। ও কিছু একটা তো লুকোচ্ছে। কি লুকোচ্ছে সেটা জানতে হবে। আর কেনই বা লুকোচ্ছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখ, আমি একটা কথা বলছি, এটা নিয়ে তোরা আর প্লিজ ইস্যু ক্রিয়েট করিস না। আরে বাবা, এত ঝামেলার কি আছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা তো এখানে পড়াশোনা করতে এসেছি নাকি? এসব করতে তো আসিনি। তাছাড়া ব্যাপারটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোরা কেন এত সিরিয়াসলি নিয়ে নিচ্ছিস? ব্যক্তিগত বিষয়টাকে তো তুই ব্যক্তিগত রেখেছিস মেঘ। এসজি তো সেটা রাখেননি। আর এটা তো প্রথমবার নয় যে উনি সবার সামনে তোকে হিউমিলিয়েট করলেন। এর আগে উনি করেছেন, বহুবার করেছেন, এবং সেটা ব্যক্তিগত ব্যাপার নিয়েই করেছেন। এসজি যদি নিজের জায়গা ঠিক না রাখে তাহলে আমাদেরও রাইট আছে ওনার কাজের প্রোটেস্ট করার। আমরা পড়াশোনা করি বলে সবকিছু মুখ বুজে সহ্য করে নেব, অন্যায়ের প্রোটেস্ট করব না? এটা তো হতে পারে না। আর ইউনিভার্সিটি অথরিটি যদি তোদের এগেনস্টে অ্যাকশন নেয় তখন কি হবে? তখন তো শুধু শুধু তোরা ভাসবি। নিলে নেবে, আমরা কিন্তু কোনোভাবেই পিছব না। দেখ মেঘ, তুই কলেজের স্টুডেন্ট হোস অথবা এসজির বউ হোস, কোনো ক্ষেত্রেই কিন্তু উনি তোকে এভাবে অপমান করতে পারেন না সবার সামনে। তোদের কি মনে হচ্ছে এসব করে কোনো লাভ হবে? এসজি একটুও পাল্টাবে? পাল্টাবেন কি পাল্টাবেন না সেটা ওনার ব্যাপার, তবে না পাল্টালে আরো বড় প্রোটেস্টের মুখে পড়তে হবে এসজি কে। আমাকে একটা ব্যান্ড পড়ে যেত। শোন, তোরা সবাই আজকে থাকবি তো?
দেখ আমরা কিন্তু আজকে সবাই মিলে এসডি স্যারের ক্লাস বয়কট করব। হ্যাঁ অবশ্যই আমরা কিন্তু কোনো রকম ক্লাস করব না আজকে। কেন থাকবো না? এটা তো শুধু মেয়েদের ব্যাপার নয়, আর মেঘ আমাদের বন্ধু, আমাদের ক্লাসমেট, আর আমাদের ক্লাসমেটের অপমান আমরা বরদাস্ত করব না। এই স্যার আসছে, স্যার আসছে। কি ব্যাপার, সকলে মিলে এখানে দাঁড়িয়ে আছো কি জন্য? এটা কি? তোমরা এখানে কি করছো? ক্লাসে এসো, তোমাদের ব্যাচের তো এখন ক্লাস আছে। স্যার আজকে আপনার ক্লাস আমরা বয়কট করছি। হোয়াট? আমার ক্লাস বয়কট করছো? হ্যাঁ স্যার, আমরা বয়কট করছি। তোমাদের মাথায় এসব কে দিচ্ছে? স্যার ছোটবেলা থেকেই আপনারা মানে আমাদের শিক্ষকরা, আমাদের অভিভাবকরা আমাদের শিখিয়ে এসেছেন অন্যায়ের প্রতিবাদ করতে হয়। আজকে আমরা সেটাই করছি স্যার। তোমরা যা করছো সেটা যে ভালো করছো না সেটা বুঝতে পারছো? তোমরা আমার ক্লাস বয়কট করলে আমি কিন্তু তোমাদের 4th সেমিস্টারের ব্যাচ বয়কট করতে পারি। জানি স্যার, কিন্তু তাও আজকে আমরা কেউ ক্লাসে যাব না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি, আমি তার লাগি পথ চেয়ে আছি, পথে যে জন ভাষায়, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। এই তুমি এখানে সত্যি সত্যি? না মিথ্যে মিথ্যে। আর তুমি থামলে কেন? না মানে তুমি এখানে কি করে এলে? মানে তুমি কি তুমি তুমি মানে কোনটা জিজ্ঞেস করছো বলো তো? কেন এসেছি তাহলে কি আমি চলে যাব? না না তা কেন, মানে তুমি এখানে কেন, আমি কি আসতে পারি না? না মানে কিছু বলনি। এই তুমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। হ্যাঁ তাই তো দেখছি, তুমি আমাকে ভেবে দাঁড় করিয়ে রেখেছো। এ বাবা, তোমার কত পরিস্থিতি বলো, দাঁড়াও। এই বইগুলো সরালে না জায়গা হয়ে যাবে, তুমি বসতে পারো, বুঝলে? আরে বাবা ঠিক আছে, এত খাটনি করতে হবে না, তো চেয়ার আছে, আমি চেয়ার নিয়ে বসে পড়ছি। আস্তে ওটো ওটো ওটো। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ বাপরে জিষ্ণু, এটাকে এভাবে কে সাজিয়ে রাখে বলো তো? সত্যি এটা কি তোমার? এটা কি তোমার জন্য নাকি? এটা হলো ওই পাজি পাওনাদারগুলোর জন্য। তার মানে? টাকা চাইতে আসে, তারপর ওই চেয়ারে বসে, ব্যাস সেদিনের জন্য রেহাই। লাগলো নাকি? আরে কোথায় লাগলো? এই বলে বিদায় করে দিই। বাবা আমি আর পারছি না, শেষমেশ ওটা নাকি পাওনাদার ঠেকাবার কল। আমার আস্তে আস্তে একেবারে দম বন্ধ হয়ে যাবে এবার।
আচ্ছা একটা কথা বলো তো, তুমি আমার বাড়ি চিনলে কি করে? খুবই সহজ। আমি তো তোমার এই পাড়াটা চিনতাম, আমি এসে জিজ্ঞেস করলাম যে এখানে ওই শাখা মৃগর বাড়ি কোনটা, ব্যাস ওরা বলে দিল। এইটা কিন্তু ভালো হচ্ছে না, খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখো আমি তো বলেই রেখেছি, এই উপমাটা আমি সারা জীবন ব্যবহার। আরে বাবা আমি মজা করছি, ওরকম পাচন গেলা মুখ করার কোনো দরকার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অন্ধকারে জাস্ট ছোট্ট করে একটা ঢিল ছুড়লাম, লাগলে তুক না লাগলে তাক। আপনি সত্যি প্রণম্য বর্তি, ইউ আর জিনিয়াস। মাঝে মাঝে কিন্তু এটা ভাবি জানো, জাস্ট শান্নাল আমরাও কিন্তু পারি। আমি ওদের কখনো মানিনি, মানবো না। আমি এই মেয়েটাকে ঘেন্না করি, আমি এই ছেলেটাকে ঘেন্না করি। একটা পাতি গায়ে উর্মিলা মুখার্জির ছেলেকে আমি ঘেন্না করি, ঘেন্না। এবার তুমি বলো কাকুমণি। মেজো জেঠুমণি বলো না। ড্যাড বলো। কিরে বল। হ্যাঁ বলো। বেশ থাকুক। তবে আমার একটা শর্ত আছে। এই শর্ত? ও আমার সামনে যেন না আসে। এই শোনো, শোনো আমার কথাটা শোনো। ভালো লাগে না রোজ রোজ এক জিনিস। আমি তাহলে উঠি, বুঝলে? আই এম ডান। তোমরা খেয়ে নাও। বর্দি, বর্দি কি আছে এই কাগজে? কোন তথ্য প্রমাণের কথা বললেন আপনি? নিজেই খুলে দেখে নাও। কি বর্দি, এটা তো ফাঁকা। সবচেয়ে বেশি চলছে এখন যেটা, মানে ফাঁকা বুলি। উৎসব ভাবলো যে এমন কোনো তথ্য যেটাতে ওর মান সম্মান যেতে পারে। আমি তাই আন্দাজে একটা ঢিল মারলাম। অন্ধকারে জাস্ট ছোট্ট করে একটা ঢিল ছুড়লাম, লাগলে তুক না লাগলে তাক। দেখলাম ঢিলটা লেগে গেল। আমার ভাইটা ভাবলো যে সত্যি হয়তো কোনো গোপন তথ্য আছে, যদি ফাঁস হয়ে যায়। কথায় বলে না, গিলটি কনসিয়াস ট্রিক্স দ্য মাইন্ড। তাই হলো কিন্তু। বর্দি, আরে আরে কি প্রণাম করছো কেন? আপনি সত্যি প্রণম্য বর্দি। আমার যদি 6th সেন্স থাকে, আপনার 12th সেন্স আছে। ইউ আর জিনিয়াস। মাঝে মাঝে কিন্তু এটা ভাবি জানো, জাস্ট শান্নাল আমরাও কিন্তু পারি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি জগদ্ধাত্রীকে ভালোবাসো? না। তুমি ওকেই ভালোবাসো? জগদ্ধাত্রী! কি করছো? কি চলো তুমি! কোথায় যাচ্ছ? জগদ্ধাত্রী! কি করছো? কি হয়েছে কি? জগদ্ধাত্রী! এই তোর আমার বরের সাথে কি সম্পর্ক ছিল? তোরা এখনো মেনটেন করছিস না? এখনো মেনটেন করে যাচ্ছিস সম্পর্কটা? উত্তর দিচ্ছিস না কেন? ভালোবাসতি না? ভালোবাসিস তুই, এখনো আমার বরকে ভালোবাসিস
একটা কথা বললে এমন মার মারবো না, এটা কিন্তু কোনো বড় দিদির মার হবে না মেহেন্দি। একেবারে ঠেঙানি জ্যাপসান নাই, এমন ঠেঙামো না, সভ্যতা ভদ্রতা যা যা ভুলে গেছিস সব মনে পড়ে যাবে। ছোটবেলায় নীতি কথার বইয়ে যা যা পড়েছিস না, সব মনে পড়ে যাবে মেহেন্দি, সব মনে পড়ে যাবে। আর উৎসব, কেমন হাজবেন্ড তুমি? হ্যাঁ, তোমার স্ত্রীকে তুমি সামলাতে পারো না? কেমন হাজবেন্ড তুমি? হ্যাঁ, তোমার স্ত্রী তোমাকে বিশ্বাস করে না। আসলে ইউ আর আ বিগ জিরো। হ্যাঁ উৎসব মুখার্জি, ইউ আর আ বিগ জিরো। ছি। আর মেহেন্দি, তোকে আমি একটা কথা বলি, আমি বাড়িতে আর থাকবো কি থাকবো না সেটা তোকে কনফার্ম করতে না পারলেও আমি তোর হাজবেন্ডের জীবনে যে কোথাও নেই সেটুকু তোকে কনফার্ম করে দিচ্ছি। কেন বলতো? বিকজ আই হেট দিস ম্যান। তুই ওকে যতটা ভালোবাসিস না, তার থেকে অনেক 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 বেশি ঘৃণা করি আমি এই ছেলেটাকে। ঘৃণা করি তোমাকে, ঘৃণা করি উৎসব। আর ভবিষ্যতে এমন কোনো পরিস্থিতি তৈরি করিস না যাতে বড় দিদি হয়ে আমাকে তোর গায়ে হাত তুলতে হয়। তুই আমার খুব যত্নের মেহেন্দি, ছোটবেলা থেকে তোকে খুব ভালোবেসেছি রে আমি। এগুলো করিস না। তুই আমার নিজের মায়ের পেটের বোনের মতো। তুমি করিস না মেহেন্দি, এই নোংরামোগুলো করা বন্ধ কর। এমন কিচ্ছু করিস না যাতে যাতে তোর বরকে চোখের পাতা নিচু করে এই বাড়িতে চলাফেরা করতে হয়, যাতে ও মুখ তুলে এই বাড়িতে চলতে না পারে। এমন কিচ্ছু করিস না মেহেন্দি, এগুলো করা বন্ধ কর। বিশ্বাস কর, আমি চাই আমার বোনের বর যাতে আমার বোনের প্রতি সৎ থাকে, আমার বোন যাতে তার বরের প্রতি সৎ থাকে, আমি চাই। আরেকটা কথা, আমি এই বাড়িতে ততদিনই আছি যতদিন কৌশিকী মুখার্জি আছে, ব্যাস। তারপরে আমি চলে যাব, থাকবো না তোদের সাথে, থাকবো না তোদের সাথে, থাকবো না তোদের সাথে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি হলুম গিয়ে পুতুল রানী, সবাই আমাকে হাবলি পুতুল বলে ডাকে। আমি তো একটু হাবলি, আসল কথা হলো আমি তো অত নেকা পড়া শিখিনি, অত সুন্দর করে আমার বউয়ের মতো না কথাও বলতে পারি না গুছিয়ে। আমাকে অমন ঠেলে মাইকের সামনে দাঁড় করিয়ে দিল। আমার না বাবু খুব ভয় করছে, কেমন বুকটা দর করছে, হাত পা কাঁপছে। তোমরা আমার গান শুনেছ? পুতুলদি শুনতে পাচ্ছ? হ্যাঁ, সবাই হাততালি দিচ্ছে, প্রশংসা করছে, তার মানে তোমার গান খুব ভালো হয়েছে। আমার গান তোমাদের ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ধন্যবাদ। আমার গান তোমাদের খুব ভালো লেগেছে। আসলে আমি তো কখনো এর আগে এত বড় ফাংশন করিনি, আর এত বড় স্টেজে গান গাইনি কো। তাই না
আমার কেমন গলা শুকিয়ে আসছিল, জল তেষ্টা পাচ্ছিল। আর না আমার খুব মার কথা মনে পড়ছিল, আমার মা বুড়ির কথা। আমার মা বুড়ি না খুব ভালো, আবার একটুখানি মন্দও বটে। আমার শিমুলটাকে একটুখানি মাঝে মাঝে শাস্তি দেয়। কিন্তু আমি যদি বেপদে পড়ি, আমার না সবার আগে আমার মা বুড়ির কথা মনে পড়ে। দেখো দেখো আমার মা বুড়ি বসে আছে, আমাকে আমরা মিটি মিটি করে দেখছে। বুড়ি আমার গান ভালো লেগেছে তোর? আমার গান গাইলাম তো ভালো লেগেছে? তোমরা সবাই ভাবছো না আমি কেন আমার মাকে মাবু বলে ডাকছি? হ্যাঁ, সবাই ভাবছো এই মেয়েটা কেমন ধার মানুষ, বড়জনকে গুরুজনকে কেউ তুই করে ডাকে? কোন গান গমি নেই না। আমি আমার মাবুইকে আদর করে মাবুই বলে ডাকি। হ্যাঁ, আসলে না আমার মাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মা বুড়ি আমার সব থেকে আপনজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নমস্কার, আমি বিপাশা মৈত্র। না আমি এই মঞ্চ থেকে একবারও এই দাবি করব না বা এটা বলবো না যে আমি ব্যক্তিগত জীবনে খুব লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত। না, আমি খুব সুখী মানুষ। আমার সংসারে আমার পরিবার নিয়ে আমি খুবই সুখী। কিন্তু কি বলুন তো, প্রতিনিয়ত জীবনে চলার পথে আশেপাশে বহু এরকম নির্যাতিত, নিপীড়িত মহিলাদের দেখি, এবং তাদের দেখি বলেই তাদের মতো কিছু মহিলাদেরকে নিয়ে আমাদের দল আমরা তৈরি করেছি। তবে হ্যাঁ, একটা কথা বলতেই হবে, এই দল কিন্তু শিমুল ছাড়া সম্ভব হতো না। আমাদের দলের হোতা হলো শিমুলের উৎসাহেই আজকে আমাদের এই দল তৈরি হয়েছে। আর একজনের কথা এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে না বললেই নয়, তিনি হলেন আমাদের ডিএম ম্যাডাম। উনি আমাদেরকে এই সুযোগটা যদি করে না দিতেন তাহলে আমরা সত্যি অনুষ্ঠানটাও করতে পারতাম না, আমার এই দলটাও তৈরি করতে পারতাম না। তাই ডিএম ম্যাডামের কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই। হয়তো উনি একজন মহিলা, তো তাই জন্যই আমাদের মনের কথাটা, আমাদের সমস্যাটা উনি বুঝতে পেরেছিলেন, আমাদের লড়াইটা বুঝতে পেরেছিলেন, আর তাই জন্যই আমাদের এই মঞ্চটা হয়তো উনি করে দিতে চেয়েছিলেন। আসলে আমরা না নিজেরা কিছু একটা করতে চেয়েছিলাম, আমাদের মনের কথা আপনাদের বলতে চেয়েছিলাম, তাই জন্যই আমরা এই দলটা তৈরি করেছি। আমরা চেয়েছিলাম আমরা সমস্ত শিকল ভেঙে, আগল ভেঙে বেরিয়ে আসব। একটাই তো জীবন বলুন, একটাই তো জীবন। সেই জীবনটা এমনি বয়ে যাবে সেটা মানতে একটু কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটা এমন করি যাতে অর্থপূর্ণভাবে নিজেদের জীবনটা গড়ে তুলতে পারি আমরা। আর শুধু নিজেদের জীবনই বা কেন বলছি, এই যে আশেপাশের সমাজ, যে দেশে আমরা জন্মেছি, যে জন্মভূমিতে আমরা রয়েছি, তাদের জন্যও কি কিছু করতে ইচ্ছে করে না আমাদের? এই বোধ তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। আর আবারও বলছি, বারবার বলছি, এই প্রচেষ্টা আমরা করতেই পারতাম না যদি শিমুল না থাকতো। এই যে শিমুল মেয়েটি, ওদের নিজের ব্যক্তিগত জীবনে কতটা অত্যাচারিত, কতটা নির্যাতিত সেটা আপনারা ভাবতেই পারবেন না। নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা ওর নিত্য দিনের সঙ্গী, নিত্যদিন ওর সাথে এটা হয়। আপনারা ভাবতেই পারেন এরকম একটা অনুষ্ঠানে এসে কেনই বা নিজেদের পারিবারিক জীবনের কথা বলছি। কারণ কি বলুন তো, আমরা আমাদের মনের কথাটাই তো বলতে চাই। আপনাদের মনের কথা, আমাদের মনের কথা যদি মিলেমিশে একাকার হয়ে যায় তবেই না আমাদের স্বপ্ন সফল হবে, তা নাহলে কি করেই বা হবে? এই যে শিমুল কিভাবে আজকে এসছে, তাকে এখানে আসতে যাতে না দেওয়া যায় তার জন্য যত রকমভাবে প্রচেষ্টা করা যায় সবটাই কিন্তু শিমুলের স্বামী করেছে। ওই যে দেখুন বসে আছে, ওই যে সশরীরে সুস্থভাবে বসে রয়েছে। উনি পেশায় একজন শিক্ষক। শিমুল এই অনুষ্ঠানে আসতে না পারে তার জন্য উনি হসপিটালে ভর্তি হয়ে গেলেন। ওনার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল, যদিও ডাক্তাররা সেটা বলেননি, ওনার নাকি হয়েছিল। কিন্তু
এটা সত্যি কথা নয়, এটা একটা অভিনয়, যে অভিনয়টুকু ওকে করতে হয়েছিল যাতে শিমুলকে আটকানো যায়। শুধু তাই নয়, হসপিটাল থেকে ওকে বাড়ি নিয়ে যাওয়ার পরেও শিমুল আসতে চেয়েছিল, তখনও তাকে বাধা দেওয়া হয়েছে। সব রকমভাবে চেষ্টা করা হয়েছে যাতে তখনও শিমুল এই অনুষ্ঠানে আসতে না পারে, কিন্তু শিমুলের অদম্য জেদ, ইচ্ছা শক্তি, তার জেরে আজকে সমস্ত রকমের বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে শিমুল এখানে এসে উপস্থিত হয়েছে। কারণ তা না হলে ডিএম ম্যাডামের কাছে আমাদের যে মুখ থাকতো না বলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কেন? শুনতে খারাপ লাগছে? নিতে খারাপ লাগেনি তোমার? বড়দা সব সময় আমাদের লুকিয়ে লুকিয়ে টাকা দিয়েছে যাতে এই সংসারটা ভালোভাবে চলে। মায়ের ওষুধের টাকা, আমার কলেজের টাকা, টুকিটাকি কত টাকা। আমি কিন্তু সবটা জানি বাবা। সঞ্চয়ন আড়ালে থেকেও নিজের মানুষের জন্য এতটা ভাবে, আর আমি কি ভুলই না ভেবেছিলাম। শ্রী, চুপ কর না, এই কথাগুলো এখন কেন তুলছিস? না বর্দা, তুই লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করেছিস আমাদের জন্য, এখন সবটা সবার জানা দরকার। বলো, বর্দার থেকে লুকিয়ে লুকিয়ে টাকা নিতে তখন তোমার সম্মানে বাঁধেনি? শ্রী চুপ কর। মায়ের ফিজিওথেরাপির জন্য টাকা নিতে তোমার আত্মসম্মান একেবারে জেগে উঠলো। শ্রী তোকে চুপ করতে বলেছি। হঠাৎ তোমার সিদ্ধার একেবারে সোজা হয়ে উঠলো। শ্রী চুপ। মা ঠিকই বলে, তোমার সিদ্ধারের ব্যবহারটা না তুমি জানোই না। মিতুল, তুমি সরে যাবে এখান থেকে, এটা আমাদের ঘরের ব্যাপার। মিতুল কখনো সরে না, বরং মিতুল যে রাস্তা দিয়ে হাঁটে সেখান থেকে সবাই সরে যায়। একটা কথা বলুন তো, এই ঘরের লোকেদের থেকে আপনি কি লুকোচ্ছেন? মিতুল যেভাবে সুপ্রতীককে চেপে ধরেছে, কি বলতে কি বলবে তার ঠিক নেই। ওর দিক থেকে নজর সরাতে হবে। কি হলো, চুপ করে আছেন যে? বলুন কি লুকোচ্ছেন, আপনার কি মনে পড়ছে না? কোথায় আমি কিছু লুকোচ্ছি? আমি কিছু লুকোইনি তো। কি বলছিস? সেটা আপনিই ভালো বলতে পারবেন। যদি আপনি কিছু না লুকিয়ে থাকেন তাহলে শ্রীতমার কথার উত্তর দিচ্ছেন না কেন? আপনি চান না চন্দ্রানিধি সুস্থ হয়ে উঠুক? আপনি চান না চন্দ্রানিধি সুস্থ হয়ে আবার কথা বলুক? যদি চান তাহলে কেন এরকম করছেন? কি লুকোচ্ছেন সবার থেকে আপনি? আপনি এমন কি কাজ করেছেন বলুন তো, যার জন্য আপনাকে এত কিছু করতে হচ্ছে? কাউকে বলতে পারছেন না? নিজের মেয়ের কাছে তো সব কথা স্বীকার করুন। কি হলো মা? কি হলো মনোরমা? পায়ের শিরায় টান ধরেছে। মা দাঁড়ান, আমি পাটা ডলে দিচ্ছি, এদিকে দিন। বাবারে, একে এই সমস্ত বিপদ, তার মধ্যে আবার আমার পাটা। বাবারে, দেখেছো তো, আবার তোমার কি সব শুরু হয়ে গেল। এখন আবার নতুন করে ডাক্তার ডাকো, আবার এক গাদা খরচা। মিতুল কোথায় গেলে তুমি? আমাকে একটুখানি ধরে ঘরে পৌঁছে দাও না মিতুল। এদিকে কাকে দেখাচ্ছে চন্দ্রানিধি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজো, তুমি নাকি খুব ভালো ছেলে, গুড বয়, তাই তোমার জন্য একটা জিনিস এনেছি। নাও। কি হলো, নাও। থ্যাংক ইউ, কিন্তু তুমি কে? আমি একটা আন্টি, যে আর্যকে খুব ভালোবাসে, আর যে আর্যর জন্য এত এত চকলেট নিয়ে আসবে। আর্য আন্টি কত ভালো, কি সুন্দর তোমার সব প্রশ্নের উত্তর দিল।
আর কি সুন্দর একটা চকলেট দিল তোমাকে। এবার তুমিও আন্টির সব প্রশ্নের উত্তর দেবে। কি প্রশ্ন? তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই বাবা, দাঁড়াও। দেখো তো তুমি এনাকে চিনতে পারছো নাকি? চিনতে পারছো? তুমি চেনো এনাকে? না আন্টি। চেনো না? চেনো না মানে? ভালো করে দেখো, উনি তোমাদের বাড়িতে আসেন, তোমার সাথে আর তোমার মায়ের সাথে কি কথা হয় আর্য? আর উনি লাস্ট কবে এসেছিলেন তোমাদের বাড়িতে? আমি চিনি না। আর্য মিথ্যে কথা বললে কিন্তু এবার আমি খুব রেগে যাব। আর তুমি জানো তো পুলিশ রেগে গেলে কি হয়? সবাই কিন্তু ভয় পায়। একদম মিথ্যে কথা নয়। আবার দেখো ছবিটা, ভালো করে দেখো, বলো সত্যিটা বলো। অলকা, কি হচ্ছেটা কি? তুমি যদি আর একটা কথা আর্যকে বলো, আমি কিন্তু তোমাকে খুব বকবো, খুব রেগে যাবো তোমার উপর আমি। তুমি একদম ভয় পাবে না বাবা, হ্যাঁ? আর ওর একটা কথাও কানে দেবে না। তুমি যাও তো, ক্লাসে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, যাও। আন্টিদের বাই বলে দাও। টাটা। এসো। নমস্কার, সুতনুকা মিত্র তো? হ্যাঁ, কিন্তু আপনি? আর পুলিশ কেন? আমরা একটা জরুরি দরকারে আপনার কাছে এসেছি। আপনার থেকে কিছু জিনিস জানার ছিল। আমার থেকে? কি ব্যাপারে বলুন তো? আচ্ছা ঠিক আছে, আসুন, আপনার ভেতরে আসুন, আসুন। বসুন। হ্যাঁ বলুন, কি বলছিলেন আপনারা? এনাকে চেনেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। আচ্ছা বয়া, এই যে নান্নি মুখ, এই রিচুয়ালটার মানে কি গো? নান্নি মুখ মানে এই যে বাবারা সারা জীবন বুকে আগলে করে রাখে না মেয়েটাকে, পরের দিন অন্য একজনের হাতে তুলে দিতে হয়। তা বিয়ের দিন সকালবেলা পূর্বপুরুষদের কাছে আশীর্বাদ চেয়ে নিতে হয়, যাতে তার মেয়ে সারা জীবন সুখে থাকে। এটাকেই বলে নান্নি মুখ। আর এই নান্নি মুখ, সম্প্রদান, এই দুটোই বড় কষ্টের। তাই নাকি? হ্যাঁ রে, আমার ভাইজির বিয়ের সময় বাবা আমার দাদা তো ঝরঝর করে কেঁদে ফেললো। বয়া, তাহলে কি আমাকে সম্প্রদান করার সময় বাবাও কাঁদবে? আমি তো চাই না বাবা কাঁদুক। বাবা কাঁদলে আমি একদম সহ্য করতে পারবো না। আমি না বাবাকে বলবো যে আমার বিয়ে হয়ে গেলেও আমি বাবার পড়াবো না। হ্যাঁ, কত ফোর্স? তো না না, লোকাল থানাকে জানিয়ে দাও। হ্যাঁ, লোকাল থানাকে ইনফর্ম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুরমশাই একটু শর্টকাটে করবেন, আমি একটুখানি তাড়া আছে আমার। হ্যাঁ হ্যাঁ বসুন। হ্যাঁ বলো বলো। না না, যেটা বললাম সেটা শোনো। আগে আগে খোঁজো খোঁজো, তারপরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ দিন বলুন। নমো নমো কর্তব্যের সিং। কর্তব্যের সিং। এক মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ কালকে সন্ধে বিয়ের আসরে সিকিউরিটির কি অবস্থা আছে? কালকে যেন কোনো রকম কোনো গন্ডগোল না হয়। অর্জুন এসে যদি কোনো ঝামেলা করে তাহলে তোমার অবস্থা কিন্তু আমি খারাপ করে দেবো। শোনো, যে গেস্ট লিস্টটা আছে তার বাইরে অর্জুন কেন একটা মাছিও যাতে না গলতে পারে, এটা মাথায় রেখো। আজ আমার বিয়ে হয়ে যাচ্ছে বাবা, আজও তোমার কাছে আমার জন্য সময় নেই? তোমার কি আমার জন্য একটু মন খারাপ হচ্ছে না বাবা? দাদা বলছিলাম আগে নান্নি মুখের কাজটা সেরে নিন না, তারপর না হয় ফোনে আলোচনা করবেন। সাবিত্রীদি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দাঁড়াও। হ্যাঁ ময়া, থাক না। বাবা হয়তো যা করছে আমার ভালোর জন্যই করছে, তুমি কিছু বলো না। কি বলছো? হ্যাঁ হ্যালো, আরে কি বলছো? কি বলছো? হ্যাঁ 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 বলো 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 বলো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর প্লিজ ক্ষমা করে দিও, প্রেমের জন্য প্রথমবার চুরি করছি, আর কোনোদিন করবো না, প্রমিস কোনোদিন করবো না। চাবিটা জামাটা কিনে ট্যাগটা কাটবো না, ট্যাগটা না কেটেই জামাটা পরবো, তারপরে গিয়ে গোড়াদার দোকানে ফেরত দিয়ে আসবো, আর টাকাটা এখানেই রেখে দেবো। ঠাকুর ক্ষমা করো। ঠাকুর প্লিজ প্লিজ ক্ষমা করে দিও, এরকম কাজ আমি আর কখনো করবো না। কিন্তু এই সবটা তো আমি রাহুলের জন্য করছি, প্লিজ ঠাকুর প্লিজ ক্ষমা করে দিও প্লিজ। মেজমামু, মেজমামু, মেজমামু তুমি আছো? তুই মেজমামু কোথায়? বাবা বাবা তো কাজে চলে গেছে সকালবেলায়। একটু দরকার ছিল, ঠিক আছে আমি ফোন করে নেবো। তুই কোথায় যাচ্ছিস? আমি কলেজে, কলেজে অ্যাসাইনমেন্ট আছে তো সেখানেই যাচ্ছিলাম। রোববার দিন কলেজ, ঢপ দিচ্ছিস তুই আমাকে? না না, আমি তোকে কি কি বলছি তুই একটু শোন। মিথ্যে কথা বলবি না পাপড়ি, আমি জানি তুই মিথ্যে কথা বলেই ভুলভাল ছেলেদের সাথে মিশছিস। আমি বলছিলাম কোলাজ, আমাদের কলেজের ওই অ্যাসাইনমেন্ট, ওই 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 তার কোলাজ বানাতে আমি সম্পাদের বাড়ি যাচ্ছি। তাই নাকি? শম্পা মানে শ্যামবাজার, ঠিক আছে আমি বাইকে ড্রপ করে দিচ্ছি তোকে। চল। না না দাবাই, সেসবের কোনো দরকার নেই, আমি কি বাচ্চা নাকি বল? আমি আমি একা চলে যেতে পারবো, আমি বাস নিয়ে নেব। না একদমই বাস নেবে না, আমার সাথে যাবে তুমি, তুমি আমার সাথে যাবে। পাপড়ি তোমার চাল চলন আমার একদম ঠিক লাগছে না,
তবে সেটা তো একদম। আমি কিন্তু ভালোই নোটিস করছি সব। তুমি আমার সাথে বাইকেই যাবে, বুঝতে পেরেছো? ওয়েট করছি বাইরে। আমাকে তো নিউ মার্কেট যেতে হবে ড্রেসটা কিনতে, তো দাভাই গেলে কি করে হবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আঙুলটা কি পুরো খেয়ে নিয়েছেন নাকি একটু বাকি আছে? আরে তুমি কি যে করো না, মানে এরকম দুমদাম যখন তখন হাত কেটে ফেলছো। কিসে কাটলে হাতটা? নিশ্চয়ই টিটেনাস নিতে হবে না? ওয়েট দাঁড়াও, তুমি বসো, আমি দেখছি কি যে করে। তিতির, হ্যাঁ তিতির, কি হয়েছে তোমার? আরে নিজের আঙুলে নিজে কি করছো? চুমু খাচ্ছ কেন? তাহলে তুমি চুমু না, মানে আপনি আপনি না তুমি, মানে আমি সরি, আমি ভেরি সরি, আমি সরি মা। তিতির, তিতির শোনো, হাতে ওষুধ, ওষুধটা তো লাগিয়ে যাও। আমি আমার স্বপ্নগুলো আপনার হাতে তুলে দিলাম। এরপর আমার স্বপ্নের সঙ্গে আপনার স্বপ্নকে মিলিয়ে আপনি আমাদের স্বপ্নগুলোকে একটা অন্য রূপ দেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন এসছো তুমি? আমি কেন এসেছি? কারণ তোমাকে সাথে বাইরের খাবার না খেতে হয়। এই দেখো, তোমার জন্য তোমার ফেভারিট খাবার বানিয়ে নিয়ে এসেছি, তোমার শরীরের কথা ভেবে, তোমার কথা ভেবে জয়। আর তুমি কি বলছো? তুমি বলছো যে আমি অফিসে আসাতে তোমার অসুবিধা হয়ে গেছে? আমি তো কাল রাতে তোমায় বারণ করলাম, তারপরেও তুমি কাজটা কেন করলে? আমি কিভাবে বোঝাবো? দাদাভাই পছন্দ করে না মহিলাদের আসা অফিসে। তাই নাকি? তাই নাকি? কি বললে? দাদাভাই মহিলাদের অফিসে আসা পছন্দ করে না? তাহলে তিতির কি করছে এখানে? এসব দেখো
করতে আসছে অফিসে। তাহলে তোমার দাদা ভাইয়ের পছন্দের অপছন্দের রইলোটা কি আমাকে একটু বলবে? মানে আমি জানতে চাই, একটু বলো আমাকে প্লিজ। না মানে সে তো নিজের গড়া নিয়ম নিজেই ভেঙে বসে আছে। বেশ করেছে। একদম এই যে সিন ক্রিয়েটটা করছে, এটা করার তোমার কোনো রাইট নেই, এটা করবে না। বারণ করলাম, হাসবে না। হাসার মতো কোনো কথা বলিনি আমি, একদম হাসবে না। এই বিজনেস দাদাভাই একা হাতে তৈরি করেছে, সুতরাং দাদাভাই যখন ইচ্ছে যেমন ইচ্ছে নিয়ম করতে পারে, নিয়ম ভাঙতে পারে। আর তোমার কোনো রাইট নেই সেটা নিয়ে কথা বলার। আমি তোমায় গতকাল বারবার তোমায় অফিসে আসতে বারণ করলাম, তারপরেও তুমি কেন এলে? এক মিনিট দাঁড়াও, 1 মিনিট। দাদা ভাইয়ের নিয়ে তুমি এত কথা বলছো যেন দাদা ভাইয়ের এই সমস্তটা ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপার, একান্তই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার না মানে এটা তো অফিস, এটা কোম্পানি। এখানে দাদা ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার কি করে হলো আমি সত্যিই বুঝতে পারছি না। জয়, আমাকে প্লিজ একটু বুঝিয়ে দাও। দিদি তুই একটু শান্ত হ প্লিজ, এই চিৎকার চেঁচামেচি করো না জয়দা, প্লিজ একটু শান্ত বস। দাঁড়াও, আমি বোঝাবো। তুমি বুঝতে পারছো তো আমি কি বলছিলাম? আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি, আমি তোমায় বুঝিয়ে দিচ্ছি। না ও তো বুঝতে চাই, আমি বুঝিয়ে দিচ্ছি যে যেখানে দাঁড়িয়ে তুমি সিন ক্রিয়েটটা করছো, যেটা বলছো কোম্পানি, যেটা বলছো যে এটা অফিস, এই অফিসটাকে, এই কোম্পানিটাকে একা দাঁড় করিয়েছে আমার দাদা ভাই। তাই ও যেমন ইচ্ছে নিয়ম করতে পারে, যেমন ইচ্ছে নিয়ম ভাঙতে পারে, যা ইচ্ছে করতে পারে। আর দাদাভাই যতদিন না বলছে যে দোয়েল এই অফিসে আসতে পারে, ততদিন দাদাভাইয়ের কথাটাই বেদ বাক্য। আমায় ক্লিয়ার দোয়েল? তিতির যদি অফিসে আসতে পারে তাহলে আমিও অফিসে আসতে পারি। জয়, কি বোঝাও কে? তিতির তো কাজ করতে আসছে, তুমি কি কাজ করতে আসছো? এটা তো ড্রাইভারও নিয়ে আসতে পারতো দোয়েল। তাই নাকি? তিতির কাজ করতে এসেছে এখানে? তিতির কি করছিলি তুই? তিতির এখানে বসে কি করছিল সেটা তো আমি এসে দেখতেই পেলাম। তিতির কি করছিল? তিতির তার দিদির নামে নিন্দে করছিল। বাহ, ভাবাই যায় না তিতির। এটা নয়। আর রইল কথা দাদা ভাইয়ের। দাদা ভাই তো আজকাল আমাকে যেভাবে বলছে তাতে আমার বিরুদ্ধে কথা বলতে তোমাদের খুব সুবিধা হচ্ছে, তাই না? না, অসুবিধে হচ্ছে, খুব অসুবিধে হচ্ছে। কাজ করতে জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখানে রুম পাওয়া যাবে? এখানে দুজনের নামটা লিখে শুধু সাইনটা করে দিন, বাকিটা আমি ফিল আপ করে নেব। ওরা দুজন এক রুমে ছিল, এটা রেজিস্টার খাতায় লিখে রাখবেন, কাজ হয়ে যাবে। কারণ প্রমাণিত হবে ওনার চরিত্র খারাপ। শুনুন না ম্যাডাম, আমি অনেক দূর চলে এসেছি চণ্ডীপুরে। এখান থেকে ফেরার আর কিছু পাচ্ছি না। অফিসেও ফোন করেছিলাম, গাড়ি নেই। তো এক কাজ করুন, চাবি তো গাড়িতেই আছে, আপনারা গাড়িতেই শুয়ে পড়ুন, আমি ভোর পৌঁছে যাবো মেকানিক নিয়ে। আরে দেখেছো তো? তোর বাবা, কি করব আমি এখন? কালকে আমি কোর্টের টাইম মতন পৌঁছাবো কি করে? না স্যান্ডি, যেভাবে ও কাজকে রাত্রের মধ্যে আমাকে বাড়ি ফিরতেই হবে। শোন পর্ণা, প্যানিক করিস না। গাড়ি ছাড়া আমরা কি করে ফিরবো বলতো? দেখ, যেমন করি হোক কাল সকাল অবধি ওয়েট করতেই হবে। কি আপনারা এত রাতে এখানে কি করছেন? হ্যাঁ দাদা, দেখুন না, আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, বড্ড মুশকিলে পড়ে গেছি, আর কাউকে দেখতেও পাচ্ছি না আশেপাশে। বলছি, আপনি বলতে পারবেন যে কলকাতা ফেরার কোনো যদি উপায় আপনার জানা থাকে? এত রাতে এখন তো কলকাতা ফেরার কোনো উপায় নেই। শুনুন, আপনাদের দেখে ভদ্র মনে হচ্ছে, তাই বলছি এই জায়গাটা খুব একটা সেফ নয়। আপনারা একটা কাজ করুন, ওদিকটা একটা গেস্ট হাউস আছে, আপনারা বরং ওখানে চলে যান। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ রে পড়না, আমার মনে পড়েছে, আমি ফেরার পরে দেখেছিলাম ওখানে একটা গেস্ট হাউস আছে। শোন না, আমি বলি কি, গাড়িতে শোয়াটা রিস্ক হয়ে যাবে, গেস্ট হাউস যাবি? কি যে বিপদে পড়লাম না, চলো, তাছাড়া তো উপায় নেই। চল আয়। বলো। কাজ হয়ে গেছে? গুড, ভেরি গুড। ফাইনালি পড়না,
তুই আমার ফালে পা দিয়েই দিলি। হ্যাঁ বলুন দাদা, বলছি এখানে রুম পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। 403 নম্বরটা খুলে দিচ্ছি, চলে যান। না না, আমাদের দুটো রুম লাগবে। দুটো? হ্যাঁ দাদা, আসলে আমরা কলিগ তো, আচমকা গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আজকে রাতটা কাটিয়ে কালকে সকালে ফিরে যাব। ঠিক আছে ম্যাম, এখানে দুজনের নামটা লিখে শুধু সাইনটা করে দিন, বাকিটা আমি ফিল আপ করে নেব। ম্যাম এটা 403 আর স্যার এটা 404। থ্যাংক ইউ। 403টা হচ্ছে গিয়ে ডান দিকে আর 404টা উপরে গিয়ে ডান দিকে। ওকে, আর কালকে চেক আউটের সময় পেমেন্টটা করে দেবো। হ্যাঁ হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। পড়না, গুড নাইট। ম্যাম আমি শুধু সাইন করিয়েছি, আর বলছি বাকিটা কিভাবে কি করব। বেশি কিছু করতে হবে না, শুধু ওরা দুজন এক রুমে ছিল এটা রেজিস্টার খাতায় লিখে রাখবেন, ব্যাস তাহলেই হবে। কাজ হয়ে যাবে, কারণ প্রমাণিত হবে যে পর্ণার চরিত্র খারাপ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি বৈকুণ্ঠপুরে গিয়েছিলেন তার স্বামীর চোখে ধুলো দিয়ে তার পুরুষ কলিগের সাথে রাত কাটাতে। কি? শ্যামসুন্দরবাবু এসব কি বলছেন? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনি একজন জার্নালিস্টকে, তার থেকে বড় কথা একজন মহিলাকে আপনি ভরা আদালতে সবার সামনে অপমান করতে পারেন না। ধর্ম অবতার, রোজ খবরের অফিসে একটা ফোন এসেছিল, সেখানে বলা হয়েছিল যে বৈকুণ্ঠপুরের একটা স্কুলে কিছু উগ্রপন্থী এসে শেল্টার নেবে, আর সেটা কভার করার জন্যই আমি ওখানে গিয়েছিলাম। ধর্ম অবতার, আপনি পুলিশকে ইনফর্ম করেছিলেন? না, করিনি। পুলিশের আগে আমরা সেই খবরটাকে কভার করতে চেয়েছিলাম, অনেক সময় প্রফেশনাল কারণে আমাদের এটা করতে হয়। আচ্ছা আলোকপর্ণা দেবী, আপনি কি একা গিয়েছিলেন নাকি কারোর সাথে গিয়েছিলেন? আমি একা যাইনি, আমার কলিগ সন্দীপন আমার সঙ্গে ছিল, আর এখনো আমাকে এখানে ড্রপ করে দিয়ে অফিসে গেছে স্যারকে রিপোর্ট করতে। সন্দীপন আবার সেই অপদার্থটা? আপনি যে সন্দীপনের সাথে গিয়েছিলেন আপনার স্বামী সেটা জানতেন না, কারণ সৃজনের সঙ্গে আপাতত আমার এমন একটা সম্পর্ক হয়েছে যে আমার মনে হয়নি ওকে কথাটা বলতে হবে। আর তার থেকেও বড় কথা, আমার বিশ্বাস ছিল যে সৃজন কখনোই আমার প্রফেশনাল লাইফে ইন্টারফেয়ার করে না, তাই এই বিষয়টা নিয়েও কোনো কথা বলবে না। আমার কাছে প্রমাণ আছে মিলট। বৈকুণ্ঠপুর হলো একটা পিসফুল গ্রাম, সেখানে উগ্রপন্থীদের কথা তো ছাড়ুন, একটা সাইকেল চোরের পর্যন্ত কেস হিস্ট্রি নেই। তাছাড়া হোটেলের রেজিস্টার কপি আপনার কাছে পেশ করেছি আমি, সেটা দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কাল রাতে আলোকপর্ণা দেবী এবং তার কলিগ সন্দীপন দুজনে একসাথে এক ঘরে রাত কাটিয়েছে। না না ধর্মবতার, মিথ্যে কথা, উনি যা বলছেন মিথ্যে বলছেন। আই অবজেক্ট ইওর অনার। মিলর্ড, একটা কথা আমার কাছে ক্লিয়ার নয়, আমার ক্লায়েন্ট আলোকপর্ণা দত্ত বৈকুণ্ঠপুর থেকে সময় মতো কোর্টে এসে পৌঁছাতে পারলেন না, অথচ ওখানকার গেস্ট হাউসের রেজিস্টারের কপি আমার বিরোধী পক্ষের হাতে পৌঁছে গেল। বিষয়টা একটু কাকতালীয় বলে মনে হচ্ছে না ধর্মাবতার? বাসব দত্তাদি একদম ঠিক কথা বলেছেন ধর্মাবতার। কালকে গাড়ি খারাপ হওয়া থেকে আমার সঙ্গে যা যা ঘটেছে, আমার বারবার মনে হচ্ছিল যে এই সবটাই একটা চক্রান্ত। আমি আপনাকে বলছি ধর্মাবতার, এই চক্রান্তটা করা হয়েছে যাতে আমার চরিত্রে কালি লাগিয়ে এই ডিভোর্সটা করানো যায়। মিসেস দত্ত, আপনার চরিত্রে আলাদা করে কালি ছেটানোর কোনো দরকার নেই, কারণ আপনার চরিত্রে কালি অলরেডি ছিল। আর আমার বিরোধী পক্ষকে একটু মনে করিয়ে দিই যে কেস চলাকালীন অপোনেন্টকে এই চোখে চোখে রাখাটা নিশ্চয়ই কোনো অপরাধ নয়। আমরা জানতাম মিসেস দত্তর এইরকম একটা কালি মাখা কেস হিস্ট্রি আছে। আগেও উনি ওনার বন্ধু সন্দীপনের সাথে ওনার স্বামীকে না জানিয়ে কোথাও চলে গিয়েছিলেন, তাই আমরা
ওনাকে চোখে চোখে রাখছিলাম যাতে ওনাকে হাতে নাতে ধরতে পারি। যেটা ভেবেছিলাম ঠিক তাই। উনি আমার মক্কেলকে ঠকাচ্ছেন, ওনার অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে। মিথ্যে কথা বলছে সৃজন, তুমি বিশ্বাস করো উনি যা বলছেন মিথ্যে বলছেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ইউ ফুলকি দাস, এদিকে এসো। কান ধরো, আগে 10 বার উঠবস করো, তারপর কোনো কথা। বিশ্বাস করুন স্যার, আমি বুঝতে পারিনি এরকম হবে। কালকে ওটা ফলের রস ছিল না, তাই না? আমি নবাবগঞ্জের বাড়িতে যেটা ভুল করে খেয়ে ফেলেছিলাম সেই রকমই কিছু ছিল, তাই না? স্যার, কালকে আমি কি কি কাণ্ড করেছি, মানে খুব খারাপ কিছু করেছি। তুমি এখানে এলে কি করে? আমি কি করব? আপনি তো বললেন বাড়ি ফিরবেন না, আর আমার আপনার জন্য ভয় হতে লাগলো। আপনি তো আমার কথা বিশ্বাস করবেন না, তাই কেন ভয় হলো, কিসের জন্য ভয় হলো, সেসব উত্তর আমি দিতে পারবো না। আমি তমাল দাদাকে বললাম, তারপর আমরা ঘুষুঘুষির জায়গাতে যাই, আর সেইখান থেকে এখানকার ঠিকানা পাই। একজন দারোয়ান দাদা দিল। তমাল তোমাকে এখানে তমাল নিয়ে এসছে? আজ বাড়ি চাই একবার, তারপর আমি দেখে নিচ্ছি। দেখো ফুলকি, শালিনীর কাল রাতে যা হয়রানি হয়েছে, তারপর না আমার সত্যি কথা বলতে ইচ্ছে করছে না। আমি আর শোনো, আমি না ছোট বাচ্চা নই, তাই আমাকে রক্ষা করার গুরু দায়িত্বটা প্লিজ তুমি নিজের কাঁধের ওপর নিও না। যথেষ্ট বড় হয়েছি, আমি নিজেকে সামলাতে পারি। জানি, আমি জানি তো স্যার। তবুও যখন স্টোরে আগুন লেগে গিয়েছিল তখন তো আপনিও থতমত খেয়ে গেছিলেন, তাই না? মানে তখন যদি এই অপদার্থ ফুলকি দাস ঠিক সময় না পৌঁছতো তাহলে তো একটা বড়সড় সর্বনাশ হয়ে যেত, তাই না? ওইসব চিন্তা ভাবনা করেই আর কি। মেয়েটা তো সত্যি আমার প্রাণ বাঁচিয়েছে, এই জন্যই তো ফেলেও দিতে পারি না ফুলকি দাসকে। আমাকে ভালোবেসে ফেলেছে খুব। কি যে বলবো, কি করব আমি। একটা কথা বলবো স্যার? এরপরেও তোমার কিছু বলার আছে, বলো। স্যার বলছি তো ভুল হয়ে গিয়েছে, আপনি আর রেগে থাকবেন না। আচ্ছা, আমি না হয় ওই আমি না হয় শালিনী ম্যাডামের কাছ থেকে কোনো একটা সময় ক্ষমা চেয়ে নেব। উনি তো রেগে মেগে ঘুষুঘুষি করতে চলে গেলেন। আচ্ছা স্যার, চলুন না আমরাও যাই। কালকে যখন ওখানে গিয়েছিলাম তখন ঘুষুঘুষি করার ওই বিরাট জায়গাটা দেখেছিলাম। আপনি যদি আমাকে একবার ওখানে নিয়ে যান। তোমাকে আমি কি বলবো ভেবে পাই না। চলো। এগিয়ে যাবে ফুলকি, তাকে কে আটকাবে ফুলকি। এই তো স্যার মাথাটা ঠান্ডা হয়ে গিয়েছে। খুশি খুশি খেলার কথা বললে না স্যার কিরকম অন্যরকমের হয়ে যায়। খুশি খুশি খেলাটাকে স্যার খুব ভালোবাসে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, একজন বক্সারের উদ্দেশ্য কিন্তু শুধু প্রতিপক্ষকে ঘুষি মারা নয়, সমস্ত বাধা বিপত্তিকে ঠেলে দূরে সরিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার লড়াই হলো বক্সিং। বুঝলে কি বললাম? এই যে শালিনী আসার পর থেকে তুমি নানা কাণ্ড করে চলেছ, এগুলো তুমি কেন করছো নিজে জানো? এই দেখুন, আপনি আবার এই কথা তুললেন। আমি তো বলছি আমি বুঝতে পারিনি। ফুলকি, তুমি বোঝো সবই, কিন্তু সঠিক সময় রিয়েলাইজ করো না। দেখো ফুলকি, আমি তোমাকে একজন ট্রেন্ড বক্সার তৈরি করতে চাইছি, তাই তোমাকে বলছি এসব কথা। আমি যেগুলো বলছি সেগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। বক্সিংয়ে কিন্তু সবসময়
যা ইচ্ছে সেটা করা চলে না। মানে ধরো ফর এক্সাম্পল, তোমার মনে হচ্ছে তুমি তোমার ডান পায়ে ভর নেবে, কিন্তু ঠিক তখন এই সিচুয়েশনটা এমন হলো যে তোমাকে তোমার বাঁ পায়ে ভর নিতে হলো। এই ছোট ছোট জিনিসগুলোই বক্সিং এ ম্যাটার করে ফুলকি, এই ছোট ছোট জিনিসগুলোই খুব গুরুত্বপূর্ণ, বুঝলে? কিছু করতে ইচ্ছে করলে সেই ইচ্ছের সাথে লড়াই করতে হবে। মানে আমার হয়তো কাউকে মারতে ইচ্ছে করলো, তাকে মারতে পারবো না, পাশের জনকে মেরে আমার রাগটা ঠান্ডা করতে হবে, তাই তো? এত বোঝানোর পর এটাই তোমার রিয়েলাইজেশন? ফুলকি, বক্সিংটা একটা জীবন যুদ্ধ। আমি এটাই বোঝাবার চেষ্টা করছি তখন থেকে। শালিনী, এসব কি? কেন? তুমি তো কি সব জীবন যুদ্ধ না কি বোঝাচ্ছিলে তোমার ছাত্রীকে? আমি জাস্ট করে দেখালাম জীবন যুদ্ধটা। এক ঘুষিতেই কাত, হ্যাঁ? ঘুষি খাওয়া শিখতে হবে তো। জয় মা কালী। কি করছোটাকে তুমি এভাবে আচমকা ঘুষি চালিয়ে দিলে? ঘুষি খালি খেলেই হবে না, ঘুষি মারতেও হবে। শালিনী, তুমি তো একজন প্রফেশনাল, তুমি এটা কি করলে? হ্যাঁ, বাই দ্য ওয়ে, ফুলকি তো এখনো ঠিক মতো ঘুষি চালাতেও শেখেনি, আনতাবড়ি একটা মারলো, তুমি গার্ড করতে পারলে না? ফুলকিকে তো তুমি একটা প্রফেশনাল ট্রেনিং এর জায়গায় নিয়ে এসেছো রোহিত। এটা কোনো জঙ্গলিদের জায়গা নয়। যারা আন্তাবড়ি মারে তারা রাস্তায় ফাইট করে। এখানে এসে যা ইচ্ছে করা যায় না, যেমন খুশি ভাবে ঘুষি মারা যায় না। বারে, তুমি তো আগে ঘুষি মারলে, আমি ফিরিয়ে দেবো না ঘুষিটা? বেশ করেছি মেরেছি। ইউ জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছুটির কাছে একটা খবর আছে, ওইদিকে তোমাদের অনি বউকে নিয়ে কিছু একটা ঝামেলায় পড়েছে। ছুটি, তুমি একদম এরকম বড়দের কথায় কান দেবে না, পড়তে বসো। কিন্তু ছুটি যে শুনে এলো দাদা ভাইকে কেউ ফোন করে 50,000 টাকা চাইছে। সেটা ছুটি জানাতেই তো তোমার কাছে দৌড়ে দৌড়ে এলো। 50,000 টাকা? দাদা ভাই তো শেষে খুব রেগে গিয়ে বলছিল, আমার বউয়ের যদি কিছু হয়েছে না তাহলে আপনাকেও আমি ছাড়বো না, সবাইকে সবটা বলে দেবো। আর একবার যদি ফোন করেছেন না তাহলে 50,000 কেন, 50 টাকা আপনাকে দেবো না। ছুটি, আর কিছু বলতে শুনেছো? আর কোনো কথা? বড়দের ব্যাপারে তো বেশি ধোকা ছুটির ভালো না, এইটুকুনি শুনেছে ছুটি। দেখো যদি তোমার কোনো কাজে সেই খবরটা। অনি, অনি, মনে হচ্ছে বাইরে কারা যেন এসেছে। কারা? পুলিশ 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 মনে হলো। আমি একবার দেখলাম এক ঝলক, তাই মনে হলো। তুমি এক কাজ করো না, তুমি ওই ছাদের উপর থেকে একবার গিয়ে দেখে শোনো, চট করে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাও। জানি জানি বাছাধন, বউ আমার কাছে আছে এটা জানলে তুমি 50,000 টাকা দুদিনে কেন 2 ঘন্টায় জোগাড় করে ফেলবে। বলো, কোথা থেকে মাল করি গুনে নেব, তুমি শুধু সেই হদিশটুকু দাও। এক হাতে টাকা নেব আর অন্য হাতে তোমার সুস্থ সবল সুন্দরী মিষ্টি বউকে তোমার হাতে তুলে দেবো, ব্যাস। আর চিন্তা করো না, তোমার এই কুকীর্তির কথা আমি একেবারে 12 হাত মাটি খুঁড়ে কবর দিয়ে দেবো।
কুসুমটা যে অন্তত ভালো আছে এই অনেক। কিন্তু ফোনটা কে করছে? গলাটা তো চেনা চেনাই লাগছে, কিন্তু বুঝতে পারছি না কেন। হ্যালো হ্যালো পুজোর 5 দিন 5টা নতুন নতুন যাত্রা আবার আপনার সবার প্রিয় মাদুনিয়ায়। মাদুনিয়া, মেহেন্দিপুর আর বাদলপুরের নাম করা যাত্রা শিল্পীরা থাকবে। হ্যালো এই যে বোবা হয়ে গেলে কেন? বোবার হাত থেকে টাকা নিতে আমার কোনো অসুবিধে নেই, তবে টাকাটা তুমি কবে জোগাড় করে দেবে সেই কথাটা একবার ফেলে দাও। গুনে গুনে 50,000 টাকা নেব, তারপর বউ ফেরত দেবো। বলো কবে দেবে? মাধুনিয়া যাত্রা উৎসব, মাধুনিয়া যাত্রা উৎসব, মাধুনিয়া মাধুনিয়া মামি নম্বরটা মেলাতে হবে। দেখি। মামি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমাকে দীঘা নিয়ে গেল, বললো কত সাপ্পাইস টাপ্পাইস দেবে, তারপর জানো তো মিষ্টি মিষ্টি কথা বলে, তারপর আমার সাথে হানিমুনে এসে হাজবেন্ড ওয়াইফ একসাথে চিয়ার্স করে হানিমুন শুরু করবে, সেটাই তো করে হিরো হিরোইনরা। যাও, আরে যাও না, ততক্ষণ আমি একটা ড্রিঙ্ক বানাই। যাও যাও যাও। আর তারপরে মাঝে তো রাত্রেবেলা কি হয়েছে আমার কিছুই মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে কি দেখি জানিস? দেখি আমি পুরো ঘরে একা। আমার হিরোকে খুঁজে পাচ্ছি না। হিরো মানে আমার বোন, আমার বোনকে একটু খুঁজে এনে দিন না দাদা। আরে 1.5 দিন ধরে তো আপনারা ঘরের বাইরেই বেরোননি। তারপর জানিস না আমাকে দিয়ে কত বাসন বাজালো, তারপর আমাকে থাকতে দেয়নি, আমাকে তাড়িয়ে দিল। তারপর আমি মন্দিরের চাতালে বসে ভিক্ষা করেছি দিদি। অনির বাড়াবাড়ি আজ আমি বন্ধ করাবই, প্রয়োজনে গায়ে হাতও তুলব। মামুনিও আমায় আজ আটকাতে পারবে না। মামির সামনে এখন অনির উপর রাগ দেখানো যাবে না, পেয়ে বসবে। তারপর এটা নিয়ে শিলবাড়িতে ছুটবে, একটা কেলেঙ্কারি কাণ্ড করে কুসুমের ওপর অত্যাচার হচ্ছে বলে টাকা চেয়ে বসবে। না না, এই ভুলটা করা যাবে না। কুসুমের সংসারটা বাঁচাতে, আমার শ্বশুরবাড়ির সম্মান বাঁচাতে আমায় মিথ্যে বলতে হচ্ছে। ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। কুসুম কুসুম দেখ বোন, আমি জানি তোর খুব কষ্ট হয়েছে থাকতে, তুই খুব কষ্টে ছিলিস, কিন্তু আমি তোকে বলছি শোন, তোর না কোথাও একটা বোধহয় বুঝতে ভুল হচ্ছে। অনেক কিন্তু ওরকম করার ছিল না, অনেক কিন্তু তোকে ছেড়ে যায়নি রে। কুসুম, তুই যখন ভোরবেলা ঘুমোচ্ছিলিস না, তখন অনি তোকে না ডেকে একটু সমুদ্রের ধারে বেড়াতে গেছিল রে, আর সেখানেই বিপদ। বিপদ? কি হয়েছে হিরোর? পাখি এগুলো কি বলছে? এই দিদি জানিস তো, আমি না বুঝতে পেরেছিলাম আমার হিরোর না কিছু একটা হয়েছে। আমি বলেছিলাম জানিস তো, তারপরে ওই লোকগুলো বললো হিরো নাকি আমাকে ছেড়ে পালিয়ে গেছে। আমি বলেছিলাম হিরোর বিপদ হয়েছে। আমার কথাটা শোন বোন, আমার কথাটা শোন। ও সমুদ্রের ধারে বেড়াতে গেছিল, তখন ওই কয়েকটা বাজে লোকের পাল্লায় পড়ে, আর ওর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। ও না রাস্তা চিনতে পারেনি, ওকে এমন জায়গায় নিয়ে গেছিল ও হোটেলের রাস্তা অব্দি চিনে আসতে পারেনি রে। ও কোনো রকম একটা গাড়ি ধরে বাড়ি এসে পৌঁছেছে। তাই বলে আমাকে রেখে চলে আসবে? ওরকম রাগ করিস না মা, ওরকম অভিমান করলে হয়? দেখ ওর কাছে তো ফোনটা ছিল না, বল যে তোকে ফোন করবে। ও যখনই বাড়ি এসেছে তখনই আগে তোর কথা বলেছে, আর তারপর থেকেই তো আমরা ওকে খোঁজার চেষ্টা করছিলাম। সপনাশে কি বিপাকে পড়লাম রে। পাখি যে ডাহা মিথ্যা কথা বলছে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু প্রমাণ কি করে করব? আমি কিছু বলতে গেলেই তো আমার কুকর্মটা ফাঁস হয়ে যাবে। মালতী রে, এই পাখির বুদ্ধিকে আর ইহকালে টক্কর দেওয়া হলো না। মামি, তুমি এইভাবেই সারা জীবন সবাইকে আগলে রেখো, হ্যাঁ? মামি আজ এত বড় অন্যায় করে নিস্তার পেয়ে গেল শুধুমাত্র আমি কুসুমকে বাঁচাবো বলে।
তবে অনির আজ কোনো নিস্তার নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঋষির আশ্রমে অস্ত্র অভ্যাস? এই ঋষিরা কি করছে? এ কেমন অনুষ্ঠান? কানাই, প্রণাম গুরুদেব। এই সময় তুমি এখানে? এখন তো তোমার বিশ্রামের সময়। গুরুদেব, আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। এই ঋষিগণ এখানে ঠিক কি করছেন? যাদের প্রধান কাজ জ্ঞান, ধ্যান এবং অধ্যয়ন, তারা অস্ত্রশস্ত্র নির্মাণের কাজ কেন করছেন? কানাই, কখনো কখনো এই সংসারকে বাঁচিয়ে রাখার জন্যে যুদ্ধ করা প্রয়োজন হয়ে পড়ে, আর তাই জ্ঞানের সঙ্গে সঙ্গে অস্ত্র শিক্ষারও প্রয়োজন পড়ে। আমি ঠিক বুঝলাম না গুরুদেব। এমন কোন সমস্যা আছে যার সমাধান কেবল যুদ্ধের দ্বারাই সম্ভব? তুমি তো সর্বজ্ঞানী, তুমি তো জানো তোমার অবতার রূপে এই সংসারে অবতীর্ণ হবার বিশেষ উদ্দেশ্য আছে। ভবিষ্যতে এক নারীর সম্মান রক্ষার জন্য ধর্ম আর অধর্মের মধ্যে একটি মহাযুদ্ধ হবে। মহাযুদ্ধ? কেমন মহাযুদ্ধ গুরুদেব? কৌরব আর পাণ্ডবদের মধ্যে সংগঠিত হওয়া মহাযুদ্ধ, মহাভারত। মহাভারত? হ্যাঁ, নিয়তি এই মহাভারতের সংসারে সেই মহাযুদ্ধের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন। সময় সেই যোদ্ধাদের প্রশিক্ষিত করছে। ওই মহাযুদ্ধের প্রস্তুতি নির্মাণ শুরু হয়ে গেছে, কিন্তু সেই মহাযুদ্ধ তুমি ছাড়া সম্ভব হবে না, কারণ সেই যুদ্ধের নায়ক হবে তুমি। আমি? হ্যাঁ, তুমি মহাভারতের শুধু নায়কই হবে না, বরং নির্ণায়কও হবে। তুমি কৌরব আর পাণ্ডবের উভয় পক্ষেই লড়াই করবে, অর্থাৎ মহাভারতে তোমার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। আমি বুঝতে পেরেছি গুরুদেব। কিন্তু সেই মহাভারতকে আরম্ভ করবার জন্য তোমার একটি পাঞ্চজন্য শঙ্খের প্রয়োজন, যেটা ছাড়া মহাযুদ্ধ আরম্ভও হবে না, আর না তার সমাপ্তিও হবে। পাঞ্চজন্য শঙ্খ? একটি পবিত্র শঙ্খ, যা এখন শঙ্খাসুর নামে অসুর নিয়ে গেছে। ওই শঙ্খ তোমাকে এখনই ধারণ করতে হবে। এখন? কিন্তু এখন তো আমাকে আমার মা বাবার কাছে যেতে হবে, না হলে ওরা চিন্তা করবে। যদি পাঞ্চজন্য শঙ্খ এখনই ধারণ না করো, তবে পুরো সংসারই চিন্তিত হবে, কারণ সেটা ধারণ করার এটাই উপযুক্ত সময়। ঠিক আছে গুরুদেব, যেমন আপনার আদেশ। আমি ওই পাঞ্চজন্য শঙ্খকে অবশ্যই ধারণ করব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।